হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিএস খান ক্লাসেস। তোমাদের সকলকে তোমাদের চ্যানেলে স্বাগতম। এটা শুধু আমার চ্যানেল না, এটা তোমাদের চ্যানেল। তোমরা আমার পরিবার, আর আমাদের এই চ্যানেল হচ্ছে আমাদের একটা পরিবার। এই পরিবারের একটা যাত্রা আমরা শুরু করেছি। যাত্রা হচ্ছে WBCS এর যাত্রা। তোমাদের স্বপ্ন আছে কি WBCS অফিসার হওয়ার। যদি আমি নিজের জীবনের একটু চেষ্টা করে বেস্ট দিয়ে তোমাদের প্রিপারেশনকে করিয়ে দিতে পারি, আর তোমরা কেউ একজনও যদি সাকসেস হয়ে যাও জীবনে, এটা আমার কাছে অনেক বড় সাফল্য থাকবে। সেই জন্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, খুব ভালো করে মনোযোগ সহকারে ক্লাসটা এনজয় করো। আর বারে বারে একটা কথা বলেছি, আমার ক্লাসের পর একটাও কোনো কিচ্ছু দেখার দরকার নেই। ক্লাস যেভাবে করাচ্ছি সুন্দর করে এই পিডিএফটা তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, আর সাথে সাথে তোমরা সেটা খাতায় কপি করে নিবে। তারপরে আর কোনো বুক কিছু লাগবে না, জাস্ট একটা স্ট্যান্ডার্ড বই নিয়ে সেটা এমসিকিউ সলভ করলে হবে। ঠিক আছে? তো যাই হোক, আমরা শুরু করেছিলাম, আমাদের যাত্রা শুরু হয়েছিল ইকোনমিক্সের সন্ধানে। আমরা প্রতিদিন প্রতিটা ক্লাসে এক একটা সন্ধানে বেরোচ্ছি। আমাদের লাস্ট দিন থেকে আমরা সন্ধানে বেরিয়েছি যে আমাদের যে ইকোনমিক্স পড়ছি, এই ইকোনমিক্সের রোলস কি আছে, এই ইকোনমিক্সের কি গুরুত্ব আছে, কেন আমরা ইকোনমিক্স পড়বো, পুরো জিনিসটা আমরা বোঝার চেষ্টা করেছিলাম। আর তারপরে আমরা বোঝার চেষ্টা করেছিলাম ইকোনমিক্স জিনিসটা কি। ইকোনমিক্স আর ইকোনমির জাস্ট একটু বেসিক ডিফারেন্স দিয়ে আমি জাস্ট ক্লাসটা স্টার্ট করেছিলাম। তারপরের অংশতে এবার আমরা এগোবো। আমি এই ভেবেই ক্লাস করাবো যে তোমরা কিছুই জানো না, একদম 0 টু অ্যাডভান্স লেভেল অবধি ক্লাস করাবো। আগামী 3 থেকে 4 মাস শুধু সাথে থেকো। একদম প্রিলিমসের আগে তোমাদের সম্পূর্ণ সিলেবাস কভার করানো হবে। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, ইংলিশ, ম্যাথ, জিআই সব সাবজেক্টটাই আমরা কমপ্লিট করাবো প্রিলিমসের আগে আগে, পুরো 100% ভাবে। জাস্ট সাথে থেকো। আর কটা দিন তারপরে লাইভ ক্লাস স্টার্ট হবে, দেন আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। আমরা গতকালকে পড়েছিলাম ইকোনমিক্স জিনিসটা কি, ইকোনমিক্সের উৎপত্তি হয়েছে কোথায় থেকে। দুই সাইডে আমি ইকোনমিক্স আর ইকোনমি রেখে বুঝিয়েছিলাম। ইকোনমিক্সের উৎপত্তি হচ্ছে ঐকোনমিয়া থেকে। ঐকোনমিয়া হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, যার রুট ওয়ার্ড হচ্ছে ঐকোস আর নোমোস। ঐকোস মানে হচ্ছে নিয়ম, ঐকোস মানে হচ্ছে কি সম্পদ বা টাকা বা অর্থ বা মানি, আর নোমোস মানে হচ্ছে রুলস বা নিয়ম। মানে টাকা পরিচালনা করার নিয়ম যে বইটাতে লেখা আছে, সেই বইটা হচ্ছে ইকোনমিক্স। বুঝলে? আর এই বইয়ের জিনিসগুলো যখন আমি পার্টিকুলার কোনো এরিয়ায় অ্যাপ্লাই করব, তখন সেটা হয়ে যাবে ইকোনমি। বুঝতে পারলে? তো অ্যাকচুয়ালিতে আমাদের দেশে, আমরা দেশকে চালানোর জন্য তো আমাদেরকে কি করতে হচ্ছে, আমাদের দেশে প্রচুর সম্পদ আছে, কিন্তু যতই সম্পদ থাকুক না কেন, সম্পদ আমাদের লিমিটেড। কারণ আমাদের পপুলেশন হাই, সবার বিশাল ডিমান্ড, কিন্তু সেই ডিমান্ডের পার্সপেক্টিভে আমাদের রিসোর্স হচ্ছে খুবই কম। আর যার জন্য ইকোনমিক্স শেখাচ্ছে কি, যে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন বা ইকুয়ালি স্যাটিসফ্যাকশন কিভাবে হবে, একটা কিভাবে পরিচালনা করতে হবে, কিভাবে মেনটেন করতে হবে, সেই জিনিসটাই ইকোনমিক্স শেখাচ্ছে। তো এই ইকোনমিক্সের বিষয়বস্তু যখন আমরা ভারতের টেরিটরির মধ্যে অ্যাপ্লাই করব, তখন সেটা ব্রড সেন্সে ইকোনমি হবে। আর সেই জন্যই আমাদের সিলেবাসে আছে ইন্ডিয়ান ইকোনমি। এবার আমরা আজকে জানার চেষ্টা করব যে দেখো, এখানে যতটা চ্যাপ্টার আছে আমাদের বুঝতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার কেন আমরা পড়বো, এই চ্যাপ্টারের কি রোল আছে, এই চ্যাপ্টারটা আমাদের সিলেবাসে কেন প্রবেশ করানো হয়েছে, প্রতিটা জিনিস আমাদের ভালো করে বুঝতে হবে। যেমন আমি তোমাদের বলে দিই, ইকোনমিক্সে জাস্ট একটু ওভারঅল আমি চ্যাপ্টার, দেখো চ্যাপ্টার আমি সিলেবাস বলবো না, আমি জাস্ট চ্যাপ্টারগুলো এখানে লিখছি, কিন্তু দেখো প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটার সাথে ইন্টারলিঙ্ক আছে, প্রত্যেকটার সাথে কানেকশন আছে। আমি জাস্ট সিলেবাস তোমাদের দেখিয়ে দিলাম, এগুলো সিলেবাস আছে এগুলো, কিন্তু ভাই সিলেবাস আসলো কেন, কেন আমরা ওই চ্যাপ্টারটা পড়বো, সেই জিনিসটা বুঝতে হবে। দেখো ইকোনমিক্সের প্রথম যে চ্যাপ্টারটা হচ্ছে, প্রথম যে চ্যাপ্টার আমাদের পড়তে হবে সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট। ঠিক আছে? বেসিক কনসেপ্ট। দ্বিতীয় হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের উৎপত্তি কিভাবে হচ্ছে আমি জাস্ট রিলেট করছি একটা পরিবারের সাথে। এদিকে দেখো, একটা পরিবার আর একটা পরিবারকে আমি পুরো ভারতবর্ষের সাথে তুলনা করছি। একটা পরিবারে কি হচ্ছে, একটা পরিবারের গ্রোথ আর ডেভেলপমেন্ট,
একটা ধরে নাও তোমার পরিবার আছে, তোমার পরিবারে গ্রোথ বা ডেভেলপমেন্ট কিসের উপর ডিপেন্ড করবে? তোমার বাড়ির ইনকামের উপরে, তোমার গার্জেনের ইনকামের উপরে, বা তোমার ইনকামের উপরে তোমার বাড়ির গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট ডিপেন্ড করবে। ঠিক সেইভাবে একটা দেশের গ্রোথ বা ডেভেলপমেন্ট, কিভাবে দেশকে আমরা এগোতে পারবো, কিভাবে বৃদ্ধি করব, দেশের কিভাবে বিকাশ করব, সেটার জন্য কিসের দরকার পড়বে? ইনকামের। সেই জন্য একটা দেশে তোমার একটা পরিবারের হিসেবে যদি বলো তাহলে আমরা ইনকাম টার্মটা ইউজ করব, কিন্তু পুরো দেশের ভিত্তিতে যখন আমরা টার্ম বলবো তখন বলবো জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম। বুঝতে পারলে? দেখো ভালো করে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড। একটা দেশে একটা পরিবার, তোমার একটা পরিবার আর এটা ভারতবর্ষ, পরিবারের বৃদ্ধি আর বিকাশের জন্য ইনকামের দরকার। তো প্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে যে ইনকাম। ঠিক সেইভাবে একটা দেশের বৃদ্ধি আর বিকাশের জন্য ইনকামের দরকার। সেই জন্যই আমরা পড়বো কি? ন্যাশনাল ইনকাম চ্যাপ্টার। চলে এসো, 3 নম্বর হচ্ছে ন্যাশনাল ইনকাম। দেখো খেলা, তোমার পরিবার আছে আর একটা ভারতবর্ষ আছে। তোমার পরিবারে বৃদ্ধি বিকাশ ইনকামের উপর ডিপেন্ড করে, ঠিক সেইভাবে একটা দেশের বৃদ্ধি বিকাশ ইনকামের উপর ডিপেন্ড করবে, যেটাকে আমরা ন্যাশনাল ইনকাম বলবো। থার্ড পয়েন্ট, তোমার বাড়িতে দেখা যাচ্ছে যে তোমার বাবারই শুধু ইনকাম আছে। তোমরা হয়তো 4-5 জন ভাই বোন আছো, 2-3 জন অনেক বড় হয়ে গেছে কিন্তু বেকার আছে, কোনো চাকরি পায়নি, শুধুমাত্র তোমার বাবার ইনকাম আছে। আর ঠিক সেইভাবে তোমার পরিবারের মতো পারিপার্শ্বিক অনেক জনেরই ফ্যামিলিতে এই কন্ডিশন আছে। কারণ দেশের যা অবস্থা বা রাজ্যের যা অবস্থা তোমরা সবাই জানো, সবাই ওয়াকি ভালো আছো। এক একটা পরীক্ষা কত জামানা ধরে হয়েছে, সেটাদের উপর কেসের উপর কেস চলছে। যে আজকে চাকরি করছে সেও ভাবছে যে দেখা গেল সকালে ঘুম থেকে উঠেছে ওর চাকরি নেই। এটাই তো অবস্থা হয়ে আছে দেশের। ঠিক সেইভাবে তোমার পরিবারে হয়তো দেখা গেল একটাই চাকরি, তাতে পুরো পরিবার মেনটেন হচ্ছে। তো সাপোজ ধরে নাও তোমার পরিবারে তোমরা 4-5 জন ভাই বোন আছো, আর তোমার বাবা মা মিলিয়ে 7 জন আছো, আর তোমার বাবার হয়তো 50,000 টাকা ইনকাম আছে। তো 50,000 টাকা অল এভারেজ সবার ঘাড়ে পড়লে মোটামুটি ধরে নাও ওই 7-8 হাজার করে এভারেজে প্রত্যেকের পিছনে খরচ করছে তোমার বাবা মোটামুটি। ঠিক আছে? তো এখানে ঘটনাটা কি হচ্ছে? এখানে বাকি 6 জন, এখানে মাত্র 1 জন ইনকাম করছে, কিন্তু 6 জনের কোনো ইনকাম নেই। যার জন্য কি হচ্ছে, এবার যদি 6 জনেরও ইনকাম থাকতো, 6 জনের 30,000, 40,000, 50,000 ইনকাম থাকতো, তাহলে কি হতো? তোমার পরিবার ধনী থাকতো। সবার যদি 30-35 এভারেজে 40ই ধরলাম, 40 করে ইনকাম থাকলে 7,000 মানে 2,80,000 টাকা ইনকাম থাকতো। তাহলে কি তোমার পরিবারে কোনো দারিদ্রতা, কোনো গরিবি কিছু থাকতো না। তার মানে ইনকাম যেভাবে হবে, ইনকামের উপরও ডিপেন্ড করছে কি ইনকাম কতজন করছে, আর সেটার জন্য গরিবী তোমার পরিবারে কত আছে। ঠিক সেইভাবে একটা দেশের ক্ষেত্রে, দেশে যেভাবে ইনকাম আমরা দেখলাম জাতীয় ইনকাম, কিন্তু দেশে 140 কোটি ভারতীয়র মধ্যে 140 কোটি ভারতীয় তো ইনকাম করে না। কজন জব সেক্টরে, কজন জব করে, কজন কাজ করে, ম্যাক্সিমাম তো বেকার। প্রত্যেক দিন পেপারে দেখতে পাচ্ছ বেকারের হার কি হারে বাড়ছে। তো সেই জন্য অল এন এভারেজ আমাদের দেশে যদি দেখি তাহলে আমরা দেখব যে দেশের মধ্যে অনেক গরিবী আছে, দারিদ্রতা আছে। আর এই দারিদ্রতাটা কোথাও না কোথাও কিসের উপর ডিপেন্ড করছে? বেকারত্বের উপর। কারণ আমি কি বললাম, এদিকে দেখো তোমার পরিবারে যদি 50,000 টাকা ইনকাম হয়, বাকি 6 জন বেকার আছে, তো অল এভারেজে চলে গেল 7-8 হাজার করে। কিন্তু যদি প্রত্যেকে 30-40 হাজার করে ইনকাম করতো, তাহলে ইনকাম কিন্তু বেশ ভালো হচ্ছিল, 2,80,90 হাজার টাকা ইনকাম হতো, তখন গরিবী বা দারিদ্রতা থাকতো না। কিন্তু এখন হচ্ছে মাত্র 50,000 টাকা ইনকাম, সেই জন্য তোমার পরিবারে দারিদ্রতা বা গরিবী দেখা যাচ্ছে। ঠিক আছে? মানে ধনী না তোমরা। তো সেটা কিসের জন্য হচ্ছে? এই 6 জনের জন্য হচ্ছে। এই 6 জন কারা? এই 6 জন হচ্ছে বেকাররা। ঠিক সেইভাবে আমাদের দেশে কিছু সংখ্যক মানুষ ইনকাম করছে, আর ম্যাক্সিমাম সংখ্যক মানুষের কোনো ইনকাম নেই। সেই জন্য এই ম্যাক্সিমাম সংখ্যক যারা বেকার আছে তাদের জন্যই আমাদের দেশে গরিবী দেখা যাচ্ছে। তো দেখো প্রথমে কি বললাম, একটা দেশে বৃদ্ধি আর বিকাশের জন্য ইনকাম জরুরি। ঠিক সেইভাবে যখন ইনকাম আমরা দেখব, বৃদ্ধি বিকাশ দেখব, ঠিক সেইভাবে ইনকাম যদি কম হয় আমরা গরিবীও দেখব। আর গরিবীটা কিসের উপর ডিপেন্ড করছে? বেকারত্বের উপর। সেই জন্য নেক্সট চ্যাপ্টার বা নেক্সট টপিক হচ্ছে দারিদ্রতা। দারিদ্রতা
ও বেকারত্ব। ঠিক আছে, এবার যখন আমাদের দেশ স্বাধীন হয়, আমাদের দেশ যখন 1947-এ স্বাধীন হয়, তখন আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম ছিল যে দেশকে সামনে এগিয়ে কিভাবে নিয়ে যাওয়া যায়। কারণ ওই সময় তোমরা ড্রেনেজ অফ ওয়েলথ নেশন থিওরি শুনেছো, যে আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম ছিল যে ব্রিটিশরা আমাদের দেশ থেকে র মেটেরিয়াল নিজের দেশে নিয়ে যেত, সেখান থেকে কোনো কাপড় বা সেখান থেকে বিভিন্ন জিনিস তৈরি করে এসে আমাদের কাছে, আমাদের দেশে এসে আবার চোরা দামে বিক্রি করতো। যার জন্য কি হতো, তোমাকে যারা গরিবই ছিল তাদের উপরে জবরদস্তি প্রেসার দিয়ে দিয়ে জিনিসগুলো তৈরি করাতো, আবার বিদেশে গিয়ে সেগুলোকে আপডেট করে এসে আমাদের দেশে বিক্রি করতো চোরা দামে। যার জন্য আমাদের দেশে প্রায় 100, 150, 200 বছর ধরে এমন ব্রিটিশরা শোষণ করেছিল যে আমাদের দেশে আর কিছুই নেই, শুধু থালি বাজাচ্ছে, কিছুই নেই, জিরো, এত গরিবী, এত দারিদ্রতা। ঠিক এই অবস্থায় ভারতবর্ষকে ছেড়ে ব্রিটিশরা গিয়েছিল। যখন আমাদের ভারতীয় বিভিন্ন, যখন ফ্রিডম ফাইটার থেকে শুরু করে যারা লড়াই যুদ্ধ করে দেশকে স্বাধীন করলো, দেশটা স্বাধীন হওয়ার পর যে আমাদের ক্যাবিনেট মিনিস্ট্রি ছিল, তাদের মাথা ব্যথার মেন জিনিস ছিল যে কি করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। দেশের ইকোনমিক কন্ডিশন এতটাই খারাপ ছিল যে আজকে কি খাবো সেই খাবার জোগান ছিল না। তো সেই জন্যই একটা দূরদর্শী সম্পন্ন হিসেবে একটা প্ল্যান ঠিক করা হলো। ধরে নাও তোমার, সাপোজ তোমার কাছে লিমিট টাকা আছে, তোমার প্রত্যেক মাসে একটা লিমিট টাকা পাঠানো হচ্ছে, এবার প্রত্যেক মাসে তোমার ঘাটতি হচ্ছে বা ঠিকঠাক করে মেনটেন করতে পারছো না, তখন তুমি কি করলে, একটা প্ল্যানিং সেট করলে যে আমি এইভাবে করে খরচ করলে আমার কিন্তু ঘাটতি হবে না। ঠিক সেইভাবে ভারতীয়রা কি করলো, 5 বছর করে প্ল্যান সেট করলো যে আগামী 5 বছরের টার্গেট ঠিক করব, টার্গেটটা অ্যাচিভ করব, কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তারপরে আবার 5 বছরের আমরা টার্গেট করব, আবার 5 বছর কমপ্লিট হবে, আবার 5 বছরের টার্গেট করব, এইভাবে করে 5 বছর করে প্ল্যানিং বা টার্গেট সেট করব, আর যেটাকে বলা হয় 5 ইয়ার প্ল্যানিং বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, তাহলে নেক্সট টপিক হচ্ছে 5 ইয়ার প্ল্যানিং। ঠিক আছে, 6 নম্বর। এবার দেখো 5 ইয়ার প্ল্যানিং যেভাবে জরুরি, এবার দেশের কে তো বৃদ্ধি বিকাশের জন্য, ঠিক আছে, দেশের বৃদ্ধি বিকাশ বা দেশে ইনকাম এগুলো দেখার জন্য একজনকে তো ক্যাশিয়ার রাখতে হবে, ঠিক না? তোমার ধরে নাও তুমি কোনো বিজনেস করছো, তোমার কোনো দোকান আছে বা কোনো কাজ করছো, সেখানে একজন ক্যাশিয়ার রেখেছো, সে টাকা পয়সার লেনদেন, টাকা পয়সার হিসাব করবে, কেন? যেন সব সিস্টেমে তোমার থাকে। ঠিক সেইভাবে এই যে পুরো ভারতবর্ষকে চালানোর জন্য, ভারতবর্ষকে ঠিকঠাক ম্যানেজ করার জন্য, বা আমাদের দেশে সবচেয়ে বড় প্রবলেম তখন ছিল দারিদ্রতা, সেই জিনিসগুলোকে দূরীকরণের জন্য ব্যাংককে ন্যাশনালাইজ করতে শুরু করা হয়। আমি পুরো কাহিনী শোনাবো যখন 5 ইয়ার প্ল্যানিং পড়াবো, কিভাবে 5 ইয়ার প্ল্যানিং স্টার্ট হলো, কিভাবে 5 ইয়ার প্ল্যানিং কে কন্টিনিউ হলো, কেন অ্যানুয়াল প্ল্যান আসলো, কেন প্ল্যানিং কে ভেঙে দেওয়া হলো, কেন 5 ইয়ার প্ল্যানিং এর কি রোল আছে, কেন রোলিং প্ল্যান আসলো, কেন ব্যাংককে ন্যাশনালাইজ করা হলো, কিভাবে এলপিজি রিফর্ম আসলো, প্রত্যেকটা জিনিস পুরো ইতিহাসের মতো শোনাবো। যখন দেশ স্বাধীন হয় দুবেলা খাবারের জোগান ছিল না, আর এইগুলো সিচুয়েশন থেকে বের করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল ব্যাংকিং সিস্টেম, যেটাকে ব্যাংকে ন্যাশনালাইজ করা হয়েছিল। তো সেই জন্য আমাদেরকে যেটা পড়তে হবে ব্যাংকিং সিস্টেম, ব্যাংকিং সিস্টেম যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আরবিআই, আরবিআই থেকে শুরু করে যত যা আছে সেগুলো পড়তে হবে। এবার যখন দেশ আছে ভাই, যখন দেশ আছে তো দেশের মধ্যে অনেক প্রবলেম হবে, বেকারত্ব আছে, তারপরে দারিদ্রতা আছে, যেগুলোর জন্য মাঝে মধ্যে সাপ্লাই ঠিকঠাক হচ্ছে না, মানুষের ডিমান্ড অনেক বেশি আছে। তো সেই জন্য কি হচ্ছে, ধরে না আমি একটা কথা বলছি যে এখন এই কোনো বন্যা হয়ে গেল, কোনো প্রবলেম হয়ে গেল, তো ফসল নষ্ট হয়ে গেল, ঠিক আছে, তো মানুষকে তো ফসল দুবেলা খাবার খেতে হবে, মানুষের তো দুবেলার খাবার ডিমান্ড আছে, কিন্তু ফসল নষ্ট হয়ে যাওয়ার জন্য সেই ফসলের আর সাপ্লাই ঠিকঠাক হচ্ছে না। তখনই কি হবে, হয়তো দূরবর্তী কোনো এরিয়ায় বাইরে থেকে ফসল বা সেই ধান চাল গম এগুলো নিয়ে এসে স্টোর করে রেখেছে, তখন তারা কি করবে, তখন যেহেতু কষ্ট করে নিয়ে এসছে ওরা এবার সাপ্লাই করবে, তো ওরা দাম বাড়িয়ে দেবে, ঠিক না? কারণ ঠিকঠাক সাপ্লাই নেই, কিন্তু মানুষের ডিমান্ড অনেক বেশি আছে। যখনই ডিমান্ড অনেক বেশি হবে বা সাপ্লাই কমে গেলে তখনই জিনিসগুলোর দাম বাড়ে, আর সেই জিনিসটাকে মুদ্রাস্ফীতি বলা হয় বা ইনফ্লেশন বলা হয়। পুরো জিনিসটা আমি বোঝাবো।
ইনফ্লেশন মেনলি দুটো জিনিস হয়, জিনিসগুলোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া, আর টাকার ভ্যালু কমে যাওয়া। টাকার ভ্যালু কমে যাওয়া মানে কি, ধরে নাও তুমি কালকে দেখা গেল ম্যাগির একটা প্যাকেট তুমি 10 টাকায় নিয়েছো, দুদিন পর ম্যাগির কারখানায় আগুন লেগে গেছে, আগুন লেগে যাওয়ার জন্য ম্যাগির ঠিকঠাক সাপ্লাই হয়নি। এবার কিন্তু তুমি ম্যাগি তো খাবে ভাই, প্রতিদিন সন্ধ্যায় তুমি ম্যাগি খাও, ম্যাগি খেয়ে ঘুম মানে মস্ত করে খেয়ে খেলা দেখবে, তোমার ম্যাগির ডিমান্ড আছে। এবার ম্যাগি ঠিকঠাক সাপ্লাই হচ্ছে না, পারিপার্শ্বিক সবারই কিন্তু সন্ধ্যায় ম্যাগি খাওয়ার হ্যাবিট আছে। এবার দেখা গেল 50টা ফ্যামিলি, কিন্তু ম্যাগির প্যাকেট আছে 20টা, ও ম্যাগিওয়ালা কি করবে, ম্যাগির দাম বাড়িয়ে দিবে না? তো যে ম্যাগিটা তুমি 10 টাকায় কিনছিলে, এখন দেখা গেল এত ডিমান্ড আছে, সেটাই সেই ম্যাগির প্যাকেটটা তোমাকে 100 টাকা দিয়ে নিতে হচ্ছে। তার মানে কি, সেম জিনিসই পাচ্ছ, কিন্তু তোমাকে তার জন্য টাকা বেশি পেমেন্ট করতে হচ্ছে, মানে টাকার ভ্যালু কমে গেল। এটাই হচ্ছে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। ঠিক আছে, তাহলে নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। এবার যখন ইনফ্লেশন হবে, দেশে অনেক সমস্যা দেখা যাবে, দেশে অনেক সমস্যা। তোমরা শুনেছো মোহাম্মদ বিন তুগলকের সময় মুদ্রাস্ফীতি হয়েছিল, কারণ রৌপ্য মুদ্রা চালু করেছিল, আর যেটার জন্য মুদ্রা চালু করার জন্য জিনিসগুলোর প্রচুর প্রবলেম হয়েছিল, মুদ্রাস্ফীতি দেখা গেছিল, কারণ টাকা ভ্যালু লেস হয়ে গেছিল। এক প্যাকেট জিনিস নেওয়ার জন্য বস্তা ভরে টাকা নিয়ে যেতে হতো। তো সেটাকে কন্ট্রোল করার সেই সময় কোনো ম্যানেজমেন্ট ছিল না। কিন্তু বর্তমান যুগে আমাদের ভারতবর্ষে আজকে তুমি দোকানে যাও, পেঁয়াজ এত টাকা কেজি, কালকে এত হয়ে গেছে, তেল এত ছিল আজকে এত হয়ে গেছে, পেট্রোল এত ছিল এত বেড়ে, জিনিসগুলোর তো দাম বেড়ে যাচ্ছে, ঠিক না? জিনিসগুলোর প্রতিদিন কিছু না কিছু জিনিসের তুমি দাম বাড়তে পাবে, দেখতে পাবে। তো সেগুলোকে কন্ট্রোল করার দায়িত্ব কার উপরে থাকে, আরবিআই এর উপরে। মানে আরবিআই পুরো ইনফ্লেশনকে কন্ট্রোল করবে। এবার তাহলে একটা জিনিস দেখো, ভালো করে দেখো, আমি গল্পের মতো করে পুরো চ্যাপ্টারটা ডিসকাস করছি। এখানে আমি সিলেবাস বলছি না, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার কেন আছে আমাদের সিলেবাসে আমি ডাইরেক্ট শুরু করে নিই, ডাইরেক্ট আমি তোমাদেরকে সিলেবাস দেখাইনি, আমি জাস্ট গল্পের মতো করে পুরো চ্যাপ্টারের কি রোল, আরে ভাই আমার কেন এই চ্যাপ্টারগুলো দিয়েছে আমাদের সিলেবাসে, সেই জিনিসটা তো বুঝতে হবে। আমরা কি জানি, একটা দেশের বৃদ্ধি বিকাশের জন্য দরকার ইনকামের, ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল যখন ইনকাম হবে, তার সাথে পভার্টি থাকবে, আর পভার্টি বা দারিদ্রতা থাকলে তার সাথে বেকারত্ব থাকবে। আর এগুলো জিনিস যখন থাকবে, তখন আমাদের দেশে দারিদ্রতা বেকারত্ব দূরকরণের জন্য 5 ইয়ার প্ল্যানিং আনা হলো। এই পুরো সিস্টেমকে ম্যানেজ করার জন্য ব্যাংকিং সিস্টেম চালু হলো, ব্যাংকিং সিস্টেমের সাথে সাথে আরবিআই হলো, এগুলোর সাথে সাথে মার্কেটে ইনফ্লেশন হবে, ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য আরবিআই হবে। পুরো কাহিনীটা বুঝবে, এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের সিলেবাসের অংশ। ঠিক আছে, এবার যখন আমাদের দেশ স্বাধীন হয়, তখন আমাদের 1947-এ যখন প্রথম স্বাধীনতার পর যখন 5 ইয়ার প্ল্যানিং 1951 থেকে চালু হয়, প্ল্যানিং কমিশন গঠিত ছিল 1950-তে, কিন্তু 5 ইয়ার প্ল্যানিং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 56 ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই প্ল্যানিং এর মেন টার্গেট ছিল কৃষি কার্য, কারণ দেশ সবেমাত্র স্বাধীন হয়েছে, দেশের কাছে কিছুই নেই, সবকিছু তো ইংরেজ নিয়ে চলে গেছে। তো এটলিস্ট দুবেলা খাওয়ার জোগান করতে হবে, আর সেই খাওয়ার জোগানের জন্য এগ্রিকালচারের উপর গুরুত্ব দিতে হবে, যার জন্য প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেন টার্গেট ছিল এগ্রিকালচার। সেকেন্ড প্ল্যানিং এ যখন ঢুকবো আমরা, তখন আমরা দেখব প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এগ্রিকালচার বেশ সাকসেস হয়, দুবেলা মানুষের খাওয়ার জোগান হয়ে যায়। এবার আমাদের দেশের ক্যাবিনেট মিনিস্ট্রিটা ভাবে, এবার দেশের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, এবার ইনকাম দেখো, তোমাদেরই ক্ষেত্রে তুমি প্রথম যখন বিজনেস করবে বা কোনো কাজ করবে, তোমার এটলিস্ট জীবন চালানোর মতো টাকা জোগাড় হয়ে গেছে, তারপরে তুমি কি ভাবে, আরেকটু টাকা বেশি হয়, আরেকটু বেশি খাটি, আরেকটু বেশি বিজনেস করি, তাহলে যেন টাকাটা বেশি আসে। ঠিক সেইভাবে আমাদের দেশের তো ইকোনমিক কন্ডিশনটাকে ভালো করতে হবে, শুধু এগ্রিকালচার করলে তো হবে না, এগ্রিকালচার করে জাস্ট দুবেলা খাওয়ার জোগান হবে, কিন্তু দেশের ইকোনমিক কন্ডিশন ভালো করার জন্য আমাকে ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে। একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, একটা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইন্ডাস্ট্রি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রোল। কিন্তু আমাদের এখানে ইন্ডাস্ট্রি, আমাদের এখানে চপ মুড়ি শিল্প আছে, তাই কি না, যার জন্য আমাদের বেকারত্ব প্রচুর আছে। চপ মুড়ি খাও, ইন্ডাস্ট্রি গড়ে তোলো, ইন্ডাস্ট্রি হলে তো এখানে আন্দোলন শুরু হয়ে যায়। সব পলিটিক্স বাবা, এই পলিটিক্সকে প্রণাম দিয়ে ক্লাসকে কন্টিনিউ করো, আর কসম খাও সিভিল সার্ভেন্ট হবে, কোনো কাউকে দেখে ভয় পাবে না, কোনো এমএলএ কোনো এমপি কে দেখে নিজের সত্যকে ধরে থাকবে আর সত্যকে নিয়ে গিয়ে যাবে। আমি একটাই কথা প্রত্যেক ক্লাসে বলি, জীবনে একটাই জিনিস থাকবে,
হেল্প করো, মানুষের সব সাহায্য করো। একজনও যদি তোমার থেকে খুশি হয়, স্যাটিসফাইড হয়, তোমার দিল থেকে ও যে দোয়া দিবে, সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হবে। ঠিক আছে? তো তোমাদের সকলের সাথে আমার আশীর্বাদ ভালোবাসা আছে, সকলেই সাকসেস হোক। সেই সিভিল সার্ভেন্টের স্বপ্নকে পূরণ করতে হবে। শুধু আসলাম, কেন আসলাম, মোবাইল দেখলাম, টিভি দেখলাম, গান শুনলাম, फिल्म দেখলাম, क्यों आया पता नहीं, क्यों गया पता नहीं, দুনিয়া মে আয়ে তো মস্ত কর লো, এই মস্তি জিন্দগি আগামী এই একটা বছর, এই ছোটা মাস যদি জীবনের কষ্ট না করো, জীবন থেকে কষ্টকে বের না মানে কষ্ট না করো, তাহলে আগামী দিনগুলো তোমার খুব কষ্টতে কাটবে। তো তোমাকে ডিসিশন নিতে হবে যে এই 4-5 মাস তুমি কষ্টতে কাটাবে না আগামী 40-50 বছর কষ্টতে কাটাতে চাও। যাই হোক, ঠিক আছে? তো এখন অবধি আমরা এই চ্যাপ্টারগুলো দেখলাম। এবার তার সাথে সাথে আমরা নেক্সট কি বললাম, এগ্রিকালচার। তারপরে হচ্ছে 9 নম্বর হচ্ছে ইন্ডাস্ট্রি। ঠিক আছে? তারপরে হচ্ছে 10 নম্বর, সবই তো বুঝে নিলাম স্যার, ন্যাশনাল ইনকাম, কিন্তু এই পুরো সিস্টেমটাকে যে চালাবে, আমাদের দেশের পুরো সিস্টেমকে যে চালাচ্ছে, সে সরকার চালাচ্ছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন শিল্প, বিভিন্ন কলকারখানা থেকে শুরু করে বিভিন্ন রেল, ট্রেন, গাড়ি ইত্যাদি ইত্যাদি যে চালাচ্ছে, স্কুল, ইউনিভার্সিটি, কলেজ, হসপিটাল, এই যে সরকারি জায়গাগুলো যে চালাচ্ছে, এগুলো কিভাবে চলছে, এগুলো কে চালাচ্ছে? এগুলো সরকার চালাচ্ছে। তো সরকার কিভাবে চালাবে? সরকারের ইনকাম, তোমার বাড়িতে তোমার বাবা বা তোমার গার্জেনের যদি ইনকাম না থাকে, তোমার বাড়ি মেনটেন করবে কিভাবে? ঠিক সেইভাবে আমাদের দেশের এত কিছু মেনটেন করার জন্য সরকারকে ইনকাম করতে হবে। আর সেই জন্যই সরকার যে ইনকাম করে আমাদের দেশের পিছনে যে খরচ করবে যে পলিসির মাধ্যমে, সেই পলিসিকে বলা হয় ফিসকাল পলিসি। ঠিক আছে? সেটা হচ্ছে ফিসকাল পলিসি। ফিসকাল পলিসি মানে কি? গভর্নমেন্টের কিছু সেক্টর থেকে ইনকাম হচ্ছে, গভর্নমেন্ট সেই ইনকামটা আবার আমাদের দেশের পিছনে খরচ করছে যে পলিসির মাধ্যমে, সেটা হচ্ছে ফিসকাল পলিসি। বুঝতে পারলে? তো এই প্রত্যেকটা টপিক আমি গল্পের মতো করে শোনালাম। কিসের গল্প? এই প্রত্যেকটা টপিক গল্পের মতো করে শোনালাম যে এগুলো আমাদের সিলেবাসে আছে। এগুলো প্রত্যেকটা জিনিসকে আমাদেরকে ভেঙে ভেঙে পড়তে হবে। একবার প্লিজ রিকোয়েস্ট করছি, জাস্ট বিশ্বাস করে ক্লাসটা করো। দেখছি তোমরা WBCS এর ক্লাস সেইভাবে এনজয় করে করছো না, সেইভাবে তোমরা এনজয় দেখো। আমরা এত জোশের সাথে এত খেটে ক্লাস করাচ্ছি, তোমরা একটু সাপোর্ট করো। ক্লাসের পর কমেন্ট করে এটলিস্ট জানাও যে হ্যাঁ স্যার ক্লাস ভালো লাগছে, ক্লাস আরো চাই। তোমাদের আমি বলছি, আমি কথা দিচ্ছি এখানে দাঁড়িয়ে, 2024-এর প্রিলিমসের আগে পুরো 100% রেডি করে পাঠাবো। একটাও সিঙ্গেল টাকা তোমাদের কাছ থেকে নিব না। রেকর্ড করে রেখে নাও, 2024-এর প্রিলিমসের আগে অবধি তোমাদের সিলেবাস কমপ্লিট করে পুরো WBC যে যেখানে যা করছো করো, পড়ছো যা পড়ো, সব কিছু থেকে এখনো যারা ডিটাচ হয়ে চাও, আজকে যারা ভিডিও দেখে সিরিয়াস হতে চাও, আমি কথা দিচ্ছি তোমাদের 100% প্রিপারেশন করিয়ে দিব। প্রিলিমসের আগে যেভাবে পড়াবো, যেভাবে গাইড করছিস, জাস্ট সেটাকে ফলো করো, আর কিছু ভাবতে হবে না। समझ में आया कि नहीं आया? सिविल सर्वेंट होना है तो त्याग देना पड़ेगा। त्याग नहीं करोगे तब तो सिविल सर्वेंट होना मुश्किल है। तो এই হচ্ছে আমাদের সিলেবাস। এই সিলেবাস ধরে ধরে আমরা এগোবো। এখন অবধি পুরো জিনিসটাতে আমরা শুধুমাত্র বেসিক জায়গায় আছি, যে ইকোনমিক্স কাকে বলে আর ইকোনমি কাকে বলে। ইকোনমিক্স হচ্ছে একটা সাবজেক্ট, এই সাবজেক্টের বিষয়বস্তু যখন আমি পার্টিকুলার রিজিয়ন অ্যাপ্লাই করব, তখন সেটা হয়ে যাবে ইকোনমি। আর পার্টিকুলার রিজিয়ন মানে কি? আমরা কখনো সময় তো বলি না ইন্ডিয়ান ইকোনমিক্স, চাইনিজ ইকোনমিক্স, ফ্র্যাঞ্চাইজ ইকোনমিক্স, এভাবে তো বলি না। আমরা কি বলি? ইন্ডিয়ান ইকোনমি, ফ্র্যাঞ্চাইজ ইকোনমি, চাইনিজ ইকোনমি। বা তোমাকে বলি তোমার পরিবারের ইকোনমি কন্ডিশন কেমন, বলে না এই তোর পরিবারের ইকোনমি কন্ডিশন কেমন। তো যখনই এটা কেন হচ্ছে, ইকোনমি কেন হচ্ছে, কারণ এখানে একটা টেরিটরি বা একটা বাউন্ডারির কথা যখনই চলে আসবে, তখনই সেটা ইকোনমি হয়ে যাবে। ইকোনমিক্স তো একটা বই, ওখানে থিওরিগুলো লেখা আছে, আর সেই থিওরিটা আমাকে বলে দিয়েছে এইভাবে এভাবে ম্যানেজমেন্ট করতে হবে। আমি সেই ম্যানেজমেন্টটা কোথায় করব? একটা টেরিটরির মধ্যে, আর সেটাই হবে ইকোনমি। বাস এইটুকু তো বলেছি। তারপরে আমি পুরো সিলেবাসটা ডিসকাস করলাম। এখন কিছুদিন খুব ছোট্ট ছোট্ট করে ভিডিওগুলো তোমরা পাবে, চিন্তার কোনো ব্যাপার নেই। জুন মাসের ফার্স্ট উইক থেকে প্রপার ওয়েতে পুরো ডিটেলস মানে লাইভ ক্লাস শুরু হয়ে যাবে। ক্লাস কেমন লাগলো? আজকে তো জাস্ট স্টার্টই করলাম, তোমরা সাপোর্ট কিভাবে কি করছো আমরা
বিন্দাস থাকো, শেয়ার করো, একটু সাবস্ক্রাইব করে দিও, একটু কমেন্টে অবশ্যই জানাও যে ক্লাসগুলো কেমন লাগছে। ঠিক আছে, দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।